দিল্লির সহায়তায় যদি এই সংবিধানটা থেকে যায় তাহলে দিল্লির সহায়তায় প্রতিবিপ্লবী শক্তি আবার ক্ষমতা গ্রহণ করে বিদ্যমান সংবিধানের জোরে অসাংবিধানিক ক্ষমতা দখলের দায়ে সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারবে। শেখ হাসিনা সংবিধানে এই ব্যবস্থা করে রেখেছেন। আমাদের প্রশ্ন, যে সংবিধান এই সংবিধানের উপর চেপে বসে থাকা শেখ হাসিনাকে বাঁচাতে পারে নাই, যেই সংবিধান এই শেখ হাসিনাকে তার, আমি যেটাকে বলি হচ্ছে, শব্দটা ঠিক বললাম কিনা ফরদ ভাই কারেক্ট মি ইফ আই এম রং, একটা জিল্লতি পলায়ন তাকে করতে হয়েছে, সেইটা করতে হয় না। সেই সংবিধানের জন্য আপনার এত কেন ভয়? আপনার ভয় এখন কেটেছে কিনা? এই সংবিধান থাকলেই কিনা কাটেনি, যে আমার ভয় কাটেনি। কথাটা হচ্ছে যে পলিটিক্সের ক্ষেত্রে যেটা হলো, এটা হলো ক্ষমতা। ফলে ক্ষমতার যে ভারসাম্য যখন যেদিকে ঝোঁকে তখনই সে ক্ষমতার পক্ষে আপনার সংবিধানটা ব্যবহৃত হয়। যেমন ধরুন ইনডেমনিটি বিল, মনে আছে কিনা আপনার? রাইট, মনে আছে। ইনডেমনিটি বিল করা হয়েছে সাংবিধানিক ভাবেই, সংবিধানের অধীনে। আচ্ছা, আর এছাড়াও জিয়াউর রহমান মেলা আপনার সংশোধন করেছেন, কিন্তু সে সংশোধনগুলো পরবর্তী আদালতে সংবিধানের জোরে কিন্তু নাকচ হয়ে গিয়েছে। মানে ক্ষমতার জোরে যে কোনো মুহূর্তেই এই সংবিধানকে আবার পুনরুজ্জীবিত করা যায়। এবং দিল্লির আমি তাদের যে মুভ দেখেছি এবং ভূরাজনৈতিক ভাবে দিল্লির যে অবস্থান, সে যেভাবে দেখতে চায় তার প্রতিবেশীকে, সেখানে আমি কম বেশি নিশ্চিত যে দিল্লি কোনো না কোনো ভাবে আবারও তার নিজের পক্ষের একটা শক্তিকে সে নিয়ে আসবে। সে শক্তিকে নিয়ে আসার সময় সে কি পুরনো শেখ হাসিনার সংবিধানকে আবার পুনরুজ্জীবিত করবে কি করবে না, এটা ভবিষ্যতেই আমরা দেখব। কিন্তু এটা সবসময় একটা সম্ভাবনা আকারে থেকে যাবে। এটা হলো আমার বলতে পারেন যে আমার আতঙ্কের জায়গা বা আমার। কিন্তু ফরদ ভাই সেটা বুঝতে পারছি, কিন্তু ফরদ ভাই প্রশ্নটা হচ্ছে যে মানে আসলে তো জনতাই তো শক্তি, বা ছাত্র জনতার শক্তি, যেভাবে আমরা এটা ছাত্রকে জনতার থেকে আলাদা না করে আমি জনগণের শক্তিকেই শক্তি বলি, সেই জনগণের শক্তির কাছে তো পরাজিত এই শক্তি। তো যত বড় শক্তি আসুক, আপনি ভুল বলেছেন। আচ্ছা, আপনি ভুল বলেছেন, বলছি আপনি কেন ভুল বলেছেন। ঠিক আছে, প্রথমত জনগণের শক্তি যখন গণ অভ্যুত্থানটা হয় তখন এটাকে বলে পপুলার সভরেনিটি, মানে জনগণের ক্ষমতা দৃশ্যমান হয়েছে, এবং এই জন্য এটাকে বলা হয় এই গণ অভ্যুত্থানই আসলে গণতন্ত্র। হ্যাঁ, আপনি যদি লিটারেচার পড়েন তারা এটা বলবেন। ফলে জনগণের শক্তি কিন্তু সবসময় উত্থিত হয় না, মানে জনগণের যে সবসময় সংগঠিত থাকে এবং সবসময় তার শক্তি প্রদর্শন করতে পারে কালেকটিভলি, তাদের যে কালেকটিভ উইল, আমরা যে বলি উই দ্য পিপল, এটা সে সবসময় দেখাতে পারে, এটা ঠিক না। এটা হিস্টোরিক্যালি এটা লিমিটেড, মানে বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তে এটা আপনার তৈরি হয়। যেমন এবারকার গণ অভ্যুত্থানের প্রস্তুতি কিন্তু বাংলাদেশের জনগণের দিক থেকে দীর্ঘকাল ধরে হয়েছে। এখন যে কোনো কারণে হোক না কেন আগুনটা জমা ছিল, আর শুধুমাত্র দেশ চলাইয়ের কাজটা তরুণরা করেছে। যদি আমরা তরুণদেরকে একটু বেশি মাত্রায় আমরা তাদেরকে হয়তো প্রশ্রয় দিয়েছি বা প্রশংসা করেছি, সেটা আমি করেছি, আমি তার জন্য লজ্জিত না, সেটা বড় কথা না। কিন্তু কথা হচ্ছে যে আসলে কিন্তু এই বাংলাদেশের জনগণ গণ অভ্যুত্থানের জন্য কিন্তু আসলে তৈরি ছিল। ফলে এরকম একটা পরিস্থিতি ইতিহাসে কিন্তু বারবার আসে না। ফলে জনগণই ক্ষমতা এই যে ব্যাপারটা, এটা তো থিওরিটিক্যাল, এটাকে প্র্যাকটিক্যালি কিন্তু এই ক্ষমতা সবসময় কাজ করে না। এই জন্য আমি বলি, শেষ করি খালেদ, এই জন্যই আপনি যখনই জনগণ ক্ষমতায় থাকে না, তখন যে সংবিধানটা বা আইন ব্যবহার হয়, যারা ক্ষমতাসীন বা যারা ক্ষমতাবান, এরা কিন্তু ব্যবহার করে তাদের ক্ষমতা প্রয়োগের জন্য। ফলে আইন সম্পর্কে আমাদের যে ধারণা, এই ধারণার মধ্যে মেলা ত্রুটি আছে। আইন তো একান্তই ক্ষমতার সঙ্গে যুক্ত। যে আমাকে অনুমতি দিলে আমি একটু বলি যে সেটা তো হচ্ছে যে ছাত্র জনতা জনগণ যারাই হোক সবাই মিলে যে শুধু তারা একত্রিত থাকবে না, সেটা আমি মেনে নিতে পারি। কিন্তু ফরদ ভাই, এবার তো একটা অভূতপূর্ব ঘটনা ঘটছে, যেটা আসলে আপনিও অভূতপূর্ব বলছেন। সৈনিকরা পাশে দাঁড়াইছে, যেটা আপনি খুবই বড় করে খুবই ভালো করে বলতেছেন। প্রশাসন কিন্তু শেখ হাসিনা রেজিমের হয়ে কাজ করে নাই, আসলে সেই অর্থে কাজ করে নাই, মানে যেই অর্থে শেখ হাসিনা তাকে কাজ করাইতে চাইতেছিল সেই অর্থে কিন্তু প্রশাসন কাজ করে নাই। সুতরাং প্রশাসন, সৈনিক, শেখ হাসিনার ভেতরকার লোকজনও শেখ হাসিনার হয়ে কাজ করে নাই। আসলে এই যে দুর্বলতার জায়গাটুকু, এইটা কি শুধু সংবিধানে ভর করে শেখ হাসিনা, মানে আপনার কি এত ভয় পাওয়াটা লেজিট কিনা ফরদ ভাই? বা আপনার একদম লেজিটিমেট, কারণ আপনি ক্ষমতাটা যখন প্রয়োগ করবে আওয়ামী লীগের পক্ষের শক্তি বা ইভেন দিল্লিও করবে, তখন তো আপনার এই বর্তমান অবস্থার কথা বিবেচনা করে সে ব্যবহার করবে। ফলে সংবিধানটাই তখন ক্ষমতা হয়ে উঠবে।
ফলে আমরা ক্ষমতা এবং সংবিধানের সম্পর্কটা যদি আমরা বিচার করি, তখন এটা সব সময় একটা সম্ভাবনা আকারে থেকে যায়। যে কারণে আমি আপনাকে যে বলেছি না, যে কারণে ইনডেমনিটি বিলের কথা বলেছি, ইনডেমনিটি বিলকে আবার রিঅ্যাক্টিভেট করে তাদের কিন্তু ফাঁসিতে দেওয়া হয়েছে। এর আগেও কিন্তু সংবিধানের কথা বলে আপনার এই যে আদালত কিন্তু জিয়াউর রহমানের যত সংবিধান কি সংশোধন ছিল সবই কিন্তু আপনার তারা কিন্তু এটাকে আবার এটাকে বাতিল করে দিতে পেরেছে। ফলে সংবিধানটা সবসময় কাগজে জিনিস, সংবিধানটা কিন্তু কাগজে, এটা মনে রাখতে হবে। সংবিধানটা তখনই কিন্তু এটা কার্যকর যখন এটা জনগণের চেতনার মধ্যে এটা গভীরভাবে থাকে। আপনি তো বিদেশে ছিলেন, যেমন ধরেন ইংল্যান্ডে, তাই তো কোনো লিখিত সংবিধান নেই। এর মানেটা হচ্ছে এই যে তারা তাদের ঐতিহ্য, তাদের ট্রেডিশনের মধ্যে এমন একটা রাষ্ট্র গড়ে তুলেছে যে সেখানে তারা অতি সহজে তার রাষ্ট্র চালাতে পারে। আমরা কিন্তু সবসময় ক্ষমতা কিন্তু নিজেকে রিইনেক্ট করতে পারে, নিজেকে পুনর্গঠিত করতে পারে, নিজের ক্ষমতা সে আবার প্রদর্শন করতে পারে, সেটা কিন্তু আইনের নামে, সংবিধানের নামে। এই জন্য আমি বারবার বলছি এটা অত্যন্ত বিপজ্জনক এবং এটা অবশ্যই। আপনি সংবিধানটা চেঞ্জ করে গঠনতন্ত্র একটা করার ব্যাপারে আপনার কাছে কি মনে হয় যে যেটাকে আপনি মনে করতেছেন না হলে যে এই গণ অভ্যুত্থানের ফল বা বিপ্লবের ফল ব্যাহত হয়ে যেতে পারে, আপনি কি সংবিধানটাকে একটা নির্দিষ্ট দিকে বা গন্তব্যে আপনি এটাকে দেখতে চাইতেছেন এবং আপনি মনে করতেছেন এইটাই টাইম, দ্যাটস ওয়াই আপনি এই জোরটা, বা আমি যদি আপনার অনুমতি নিয়ে বলি একটু তাড়াহুড়াটাও আপনি এটা করতেছেন এবং এটার ব্যাপারে আপনি জোর দিতেছেন? কেন এই প্রসঙ্গটা উঠতেছে আমি আরেকটু বলি, কারণ সংবিধান বিতর্কটা আমরা দেখছি কিন্তু যে মিশরে আপনার মনে আছে হোসনি মোবারক, মুরসি, সালাফি সবকিছু মিলাটিলা, এটা কিন্তু সংবিধান বিতর্ক দিয়েই শুরু হয়েছিল, যেটা হলো আসলে গণঅভ্যুত্থানের ফলটা। তো আপনি কি আসলে এটাকে একটা দেখতে চান যে সংবিধানটা একটা কোনো দিকে যাচ্ছে বা কোনো একটা গন্তব্যে পৌঁছাইতেছে? এইটার জন্য কি আপনার একটা তাড়াহুড়া নাকি? মানে না, প্রথমত আমার অনেকগুলো যুক্তি ছিল, আপনি যদি ফলো করেন। প্রথম যুক্তি ছিল যে কোনো রাজনৈতিক জনগোষ্ঠী তার কিন্তু নিজেকে নিজে গঠন করবার অধিকার রয়েছে, মানে একটা পলিটিক্যাল কমিউনিটি সে নিজেকে নিজে গঠন করবার তার একটা অধিকার রয়েছে, এবং সেই অধিকারটা 1972 সালে অস্বীকার করা হয়েছে। এটা কিন্তু আমি বারবারই বলেছি। তার মানে 1972 সালে আমাদের উপর আসলে যারা যে পাকিস্তানে যারা সংবিধান প্রণয়নের জন্য যারা নির্বাচিত হয়েছেন তারাই কিন্তু এসে দাবি করলেন যে তারা স্বাধীন বাংলাদেশের সংবিধান তারা প্রণয়ন করবেন। তারা তো এটা করতে পারেন না। তার মানে 72-এর সংবিধান আসলে কিন্তু একটা পাকিস্তানি সংবিধান। আপনি খেয়াল করেন, মানে তার মানে একটা জনগোষ্ঠীকে আপনি যদি গঠন করতে না দেন হিস্টোরিক্যালি এবং চেতনাগত ভাবে, তার মানে মূলত আপনি কিন্তু পুরনো আমলে রয়ে গেলেন, তাই কিন্তু বাড়তে আপনি দিলেন না। এবারও গণ অভ্যুত্থানে যে চেতনাটার প্রকাশটা আমরা ঘটেছে, সে চেতনার প্রকাশটা হতে পারত যদি আপনি একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকতেন। এখন গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মানেটা কি? বাইরে থেকে কমিশন বসানো না, উপর থেকে আপনি কতগুলো কমিশন বসিয়ে দিলেন, এটা কিন্তু মোটেও না। আপনি করতে হতে জনগণকে ইনভলভ করা, মানে গ্রাম পর্যায় থেকে, ইউনিয়ন পর্যায় থেকে, জেলা পর্যায় থেকে আপনি ইনভলভ করবেন। ওকে জিজ্ঞাসা করবেন যে তুমি কি ধরনের রাষ্ট্র চাও। আমরা সে পুরনো আমি চাই জনগণ হয়তো উত্তর দিত আমি চাই যে রাষ্ট্রে শুধু শেখ হাসিনা থাকবে না। আমার কাছে তার কোনো রাষ্ট্রের মানে নাই। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে তো পলিটিক্যাল রাইট। আমি তো উত্তর দিয়ে দিই না ওকে। হ্যাঁ, চাইতে পারে, এটা কিচ্ছু লোক চাইতে পারে। আমি একটা স্কুলে গেছি, একটা ছেলে মেয়েরা বাচ্চা মেয়েরা আমাকে বলে অভিপ্রায় কথাটা মানে কি? আমি বলি অভিপ্রায়, তোমার অভিপ্রায়টা কি? তুমি কি বড়ই আচার খেতে চাও? তুমি কি জলপাই আচার খেতে? হ্যাঁ, আমরা চাই। এটা তো তার অভিপ্রায়। তো আমি বলি তোমাদের এই স্কুলের মধ্যে কয়টা বড়ই গাছ আর কয়টা জলপাই গাছ আছে? দেখা গেল একটা বড়ই গাছ আর একটা জলপাই গাছও নাই। তাহলে এই যে তার অভিপ্রায়টা, এটা সংবিধানে বাস্তবায়িত করার ভাষাটা হবে। আমি শেষ করে দিচ্ছেন না আমাকে, আগে বাদ দেন। তার মানে আপনি যখন এটা বলছেন, তাহলে সংবিধানে এটা আসবে যে প্রাণ প্রকৃতি রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এই হলো সংবিধানে এইভাবে আসে। জনগণের অভিপ্রায়টা, জনগণ নানান ভাবে তার কথাটা বলে, সরল ভাষায় বলে, এটাকে যে একটা গাঠনিক ভাষায়, মানে গঠনতান্ত্রিক ভাষায় রূপান্তর করবার দায়িত্বটা এক্সপার্টদের, যে জনগণ এটা চাইছে এবং এটাকে আপনি এই কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজে আপনি করবেন। আপনি আমেরিকাতে আছেন, আপনি ফেডারেলিস্ট পেপার পড়েন, প্রচুর তর্ক বিতর্ক, আলাপ আলোচনা,
তার মধ্য দিয়ে আমেরিকান কনস্টিটিউশন আপনার দাঁড়িয়েছে, তারপরেও গিয়ে তারা অ্যামেন্ড করেছে, জনগণ অ্যামেন্ড করেছে। তাহলে আপনাকে তো এই অধিকার তো জনগণকে দিতে হবে। আপনি জনগণকে বাদ দিয়ে তো আপনি সংবিধান রাখতে পারেন না, যে সংবিধান জনগণ প্রণয়ন করে নাই। কারণ শেখ হাসিনা যেসব আপনার পরিবর্তন গুলো করেছে সংবিধানে, এটাও জনগণ চায়নি, এবং একই সঙ্গে 72 সালের সংবিধান জনগণ করে নাই। তাহলে একটা জনগোষ্ঠীকে আপনি ক্রমাগত তাদের যে অধিকার, তাদের যে রাজনৈতিক অধিকার, যে তারা নিজেদের গঠনতন্ত্র তারা নিজেরা প্রণয়ন করে, এই অধিকার থেকে বঞ্চিত করার অধিকার আপনাকে দিল। এটাই হলো সমস্যা। এবং এটা যদি ডক্টর ইউনূস এবং আজকে যারা ক্ষমতা আছেন তারা যদি এটা করে থাকেন, তারা অত্যন্ত অন্যায় কাজ করেছে, এর কোনো সন্দেহ নাই। ফরাদ ভাই, আমি মানে আপনাকে শুনে পড়ে এখনো কথা বলে বা প্রশ্ন করে আপনি দেখতে পাচ্ছেন যে আমার মধ্যে একটা আলগা উত্তেজনা কাজ করতেছে, কারণ মনে হচ্ছে যে অনেক কিছু আপনার থেকে শুনে ফেলবো, কিন্তু সময় সীমিত, সেজন্য আমার মানে এক্সাইটমেন্ট আপনি একটু ক্ষমা করবেন। কিন্তু আমি যদি আপনাকে বুঝে থাকি ফরাদ ভাই, যেমন ধরেন আপনি জনগণ বলতে বা জনগণের অভিপ্রায় বলতে যেটা আপনি বুঝে, মানে যেটা আপনি বলতেছেন, তো সেইটা কি আসলে কোনো একটা মানে সেটাকে কোনো একটা কাঠামোর মধ্যে কি এটা আনা যাবে আসলে? মানে আপনি আসলে উপজেলায় গিয়ে ইউনিয়নে গিয়ে কথা বলার কথা বলতেছেন, আপনি তাদের কথা শোনার কথা বলতেছেন, আপনি বলতেছেন যে তার চাওয়াটা সহজ ভাষায় এটা বলা, কিন্তু সেইটা তো আসলে জনগণ যেরকম মানে এই ব্যাপারটা কি আসলে বোঝা এবং সেই বোঝার থেকে নিয়ে আসা, সেটা কি এত সহজ কিনা? আমরা যদি প্রশ্নটা এমন ভাবেও করি আপনার লেখা থেকে, যে আমরা এই উত্তরে দিয়ে নিই। প্রথমত ফরাসি বিপ্লব বা আমেরিকান ডিক্লারেশন, এটা জনগণের দ্বারা হয়েছে। ফলে আপনার যে অনুমানটা, এই অনুমানটা হিস্টোরিক্যালি সঠিক না। কারণ পৃথিবীতে যখনই গণ অভিপ্রায় মানে জনগণের অভিপ্রায়টা ব্যক্ত হয়েছে, এখান থেকে আপনার আধুনিক গণতন্ত্রে যে কনস্টিটিউশনে উই দ্য পিপল কথাটা এখান থেকে বেরিয়েছে। আপনি যদি উই দ্য পিপল কথাটা বলবার কোন রাজনৈতিক শর্ত আপনি যদি না মানেন, এবং তাহলে তো আপনি মূলত যেটাকে সংবিধান বলছেন, এটা নিছকই একটা ঔপনিবেশিক আইন। আপনি এই জন্য শব্দটা সংবিধান ব্যবহার করে, খেয়াল করেন সংবিধান শব্দটা কিন্তু এসছে আমি যারা দিকে শাসন করব তাদের উপর আইন হিসেবে এই সংবিধান করি। আর গঠনতন্ত্র সম্পূর্ণ ভিন্ন রকম। গঠনতন্ত্র জনগণ নিজেদের সঙ্গে তারা কিভাবে থাকবে, কিভাবে বাস করবে, তার নিজেদের যে চিন্তা চেতনা, তারই আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মধ্য দিয়ে তারা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা তারা কি করে সে পরিগঠিত হয়। যেমন আমি বুঝতে পারছি, যেমন ধরেন আমি যদি এখন আপনার কাছে জানতে চাই যে আমার মৌলিক অধিকার আসলে কেমন হওয়া উচিত, এখন আমার মৌলিক অধিকার কি শুধু আমারই মৌলিক অধিকার হওয়া উচিত, নাকি আমার বাংলাদেশের বইলে আমি যাদেরকে আমার সহনাগরিক তাদের সবারই মৌলিক অধিকার হওয়া উচিত? আমরা কি এটার জন্য রেডি? আমরা কি এটার জন্য রেডি? আমরা এটা জনগণের অভিপ্রায় পাইলে এটা কি অভিপ্রায়টা পাবো? সেটা তো হচ্ছে সংখ্যালঘু। জি, তার মানে আপনি বলতে পারছেন আমরা যেহেতু রেডি না, অথবা আমাদের একটা না আমি কিছুই বলতে চাচ্ছি না। আমি বলতে চাইতেছি আপনি যে জনগণের কাছে জিজ্ঞেস করবেন কত জনগণের মতামত কত রকম হইতে পারে। কেউ বলতে পারে যে আমি হ্যাঁ আমি বলি আপনাকে, আপনি যেহেতু গঠনতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে আপনি সম্মতি এটাকে উপেক্ষা করেছেন, তাই এটা বুঝতে পারছেন। প্রথমত গঠনতান্ত্রিক প্রক্রিয়া মাত্রই হলো যে জনগণকে ইনভলভ করা, শব্দটা কিন্তু জনগণ, ঠিক আছে? এবং এই যে যেটাকে বলে যেখান থেকে পপুলার সভারেন্টি কথাটার উদ্ভব ঘটেছে, কারণ রাজনৈতিক সাহিত্যে এবং আইনি সাহিত্যে পপুলার সভারেন্টি হলো সুপ্রিম। আপনি আইন দেওয়া তো পপুলার সভারেন্টি তৈরি করা যায় না। ফলে আপনাকে অবশ্যই পপুলার সভারেন্টি কি, জনগণের অভিপ্রায়টা কি, তার মধ্যে তর্ক বিতর্ক কি, এটা তো আপনাকে অবশ্যই আপনাকে মীমাংসা করতে হবে। এবং জনগণের মধ্যে শেষ করি আপনি যে অধিকারের কথা বলেছেন, সে অধিকারটা খুব এক লাইনে শেষ করা যায়। সেটা হলো রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা হরণ করবার, এক লাইন। আপনি তো যে কথা বলছেন ওকে, খুব সিম্পল। ফলে আপনি এটা কারা করবে? যারা সংবিধান জনগণের অভিপ্রায়রা, যারা এটাকে এমন একটা ভাষা দেবে যেটা একটা সার্বজনীন ভাষা হিসেবে 16 পাতার একটা কনস্টিটিউশনে পরিণত হবে। এটা পৃথিবীর সব দেশে হয়েছে। এটা তো এমন তো নয় যেটা বাংলাদেশে নতুন করে আমরা করছি। বাংলাদেশে একটা সংবিধান আছে যেটা যদি আপনার দিকে আমি ছুঁড়ে মারি আপনি মরে যাবেন, আপনি আঘাত। সংবিধান হবে 16 পাতা। সংবিধানের বেশি তো দরকার নেই। আপনি কমন ইউনিভার্সাল যেসব ভ্যালুস আমরা বিশ্বাস করি সকলে মিলে, এটাই থাকবে সংবিধান। ফরদ ভাই ইউনিভার্সাল ভ্যালুস বললে তো ধরেন সেটা আরেকটা বড় আলোচনা। আপনার সাথে এই আলোচনা তো আমার 4 দিন 5 দিন ধরেও আসলে করে আমার
মানে আমার তৃপ্তি হবে না, কিন্তু টাইমটা যেহেতু কম, কিন্তু আমি যদি বলি যে রাষ্ট্র কারো অধিকার ক্ষুণ্ণ করবে না, কিন্তু আমরা জনগণ কি এই আইন মেনে নিব? আমরা কি এখন মেনে নিব যে ধরেন আমার ধর্মের বিশ্বাসের বাইরে বা আমি যেটা ধর্ম মনে করি সেইটার বিশ্বাসের বাইরের কোনো কিছুকে আমি মেনে নিব? আপনারই তো মানে না ফরাদ ভাই, আপনাকে তো 1 কোটি লোক ট্রল করতেছে। আপনি আজকে আপনার ফেসবুক থেকে নিয়ে লেখা আমি আপনাকে পড়ে শোনাই, আপনার ফেসবুকের মধ্যে থেকে মানুষ কি মন্তব্য করতেছে আমি আপনাকে দেখাই। উনি মন্তব্য করতেছে, ওনার নাম আহমদ গালিব, উনি জামিয়া দারুল কোরআন আল ইসলামিয়া ঢাকার। উনি আপনাকে বলতেছে হচ্ছে আমি প্রথম লাইনটা বললাম না, এত গালাগালি আমার বলতে ইচ্ছা করে না। আর উনি আপনাকে বলছে হচ্ছে ইসলামের কিছু বিষয় ধার করে এমনভাবে উপস্থাপন করেন যেগুলো আপনার নিজের থিওরি, আপনার কিছু মতামত থিওরির মাধ্যমে এদেশে একজন মহামানব হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন। দুর্বোধ্য ব্যক্তি হিসেবে আপনি রয়ে গেলেন, ইসলাম মানেন না, সমাজতন্ত্র মানেন না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনি পাগড়ি জুতা যেগুলি পরেন সেগুলো তো এক একজনের 100 রকম মতামত। আপনি শেষ করি আপনাকে। জি, আমি তো এই জনগণকে যেটা বলছে তাকে মোকাবেলার জন্য তৈরি। আপনি ভয় পাচ্ছেন কেন? কারণ আমি তো মনে করি যদি আমি সে সুযোগ পাই এই লোকই আমার অনুসারী হবে। আপনি এই লোকটা যেটা বলছে তার চেয়ে আরো লক্ষ লক্ষ লোক আছে যারা মনে করে যে ইসলামকে আমি যেভাবে হাজির করছি ফিলোসফিক্যালি এবং ইন্টারন্যাশনালি এটা অত্যন্ত সঠিক পথ, এটাই পথ। ফলে আপনি এই তর্ক তো সমাজে থাকবে, কিন্তু জনগণের অভিপ্রায়কে বাদ দিয়ে তো আপনি কোনো রাষ্ট্র গঠন করতে পারবেন না। কিন্তু আসলে বলি আপনাকে, এটা তো পারবেন না আপনি। আচ্ছা, এখন আপনি জনগণকে একটা ফ্যাসিস্ট শক্তিকে আপনি উৎখাত করেছেন। উৎখাত করার পরে জনগণের কাছে আপনাকে যেতেই হবে। এখন আপনার কথা শুনে আমি ভয় পেয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে আমি জনগণ বিরোধী। এটা তো হতে পারে না, আপনাকে জনগণকে মোকাবেলা করতেই হবে। আমাকে তো বহু লোক বলতেছে, আমি দেখছি, আবার বহু লোক আমার